থেকে সরিয়ে দিতে হবে, বাজে কোচ চলবে না। ইমি পেট্রাডসের মতো একজন প্লেয়ার সারা মাঠ রাখাল ছেলের মতো গরু নিয়ে চড়ে বেড়াচ্ছে। ক্রিস্টান কোলাসো যখন বারবার ধরা পড়ে যাচ্ছে, সেই জায়গায় কেন আগে মনবীর সিং আসবে না? থার্ড ক্লাস গেম রিডিং সার্জিও অলিভেরার লাস্ট দুটো ম্যাচ। এই ভুলগুলোই যদি অস্কার করতো, মিডিয়া ওকে ভাই ও চাকরি খেয়ে নিত। যারা ছাগলের তৃতীয় সন্তানের মতো লাফাচ্ছিল তাদেরকে একটু আমি রিমাইন্ডার দিয়ে দিই, এটা তো ক্রেডিট গোস টু মুম্বাই সিটি এফসি। এবার তো এবং মেহতাব চলে গেছে, সেন্টার ব্যাকের জায়গাতে অভিষেক এবং আপুইয়া দাঁড়িয়েছিল। অভিষেক আপুইয়া দুজনে কেউই সেন্টার ব্যাকের প্লেয়ার নয়, অর্থাৎ তারা ঠিক সময় ঠিক পজিশনে ছিল না। ট্রোল করার মতো আমার মনে হয় না প্রয়োজনীয়তা রয়েছে এই মুহূর্তে। যারা ফেসবুকে ভিডিও বানায়, ছাপড়িগিরি করে। নমস্কার সকলকে, বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। কালকে ইন্ডিয়ান সুপার লিগে গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে গেছে। মোহনবাগান এই সিজনে তাদের প্রথম ম্যাচ হেরেও গেছে 1-0 মুম্বাইয়ের কাছে। নাউফলের গোলে কিন্তু মুম্বাই 3 পয়েন্ট কালকে তুলে নিয়েছে এবং অনেক জায়গায় অনেক রকম স্পেকুলেশন চলছে এবং সেই সব কিছু নিয়ে মানে কিভাবে মোহনবাগান হারলো, কেন মুম্বাই জিতলো। ইস্ট বেঙ্গল হারলেই কি শুধু সমালোচনা করে মিডিয়া? মোহনবাগান হারলে কি করে না? কেন করে না? সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সবাইকে ওয়েলকাম আবারও, এবং প্রত্যেককে বলবো যারা যারা দেখছো পুরো ভিডিওটা দেখবে, একদম স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু মজা পাবে না। হাফ ইনফরমেশন হাফ আলোচনা দেখলে হাফ বুঝতে পারবে। পুরোটা বুঝতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। যাই হোক, শুরুতে এইটুকু বলি যে ভালপুইয়ার ব্যাপারটা নিয়ে অনেক রকম অনেক কথাবার্তা চলছে যে ভালপুইয়া কালকে খেললো কি করে। ভালপুইয়া যে রেড কার্ডটা হয়েছিল, সেই রেড কার্ডটার এগেনস্টে মুম্বাই সিটি এফসি ফেডারেশনের কাছে অ্যাপিল করে। ফেডারেশন ভালপুইয়ার যে ওই রেড কার্ডের সিদ্ধান্তটাকে হোল্ড করে দেয়। এটার মানে এইটা নয় যে রেড কার্ডটা হয়নি, মানে পরবর্তীতে হয়তো এরকম হতে পারে যে রেড কার্ডটার এই যে রেড কার্ডটা হয়েছিল আগের ম্যাচে, মোহনবাগান ম্যাচের আগে ভালপুইয়ার, সেটা হয়তো পরবর্তীতে ফেডারেশন মনে করলে অন্য কোনো ম্যাচের আগে কিন্তু সেই রেড কার্ডটা আবারও অ্যাপ্লিকেবল হয়ে যেতে পারে। এই মুহূর্তে হোল্ডে আছে। এইবার একটা প্রশ্ন যে এটা কেন হলো, এটা কেন হোল্ডে হলো, এটা কি হোল্ড হওয়ার মতো? আমার মনে হয় যে কারণে ওর রেড কার্ডটা হয়েছিল ভালপুইয়া হেডবার্ট দিয়েছিল, সেই জায়গায় আমার মনে হয় না যেটা হোল্ড হওয়ার মতো একটা ব্যাপার ছিল। আমার মনে হয় এটা রেড কার্ড মানে একদম ডাইরেক্ট রেড কার্ডটা হওয়াই উচিত ছিল, যেটা হয়েছিল। রেফারি যে সিদ্ধান্ত নিয়েছিল, এবং কালকের ম্যাচে আমার মনে হয় না যে ওর খেলাটা উচিত ছিল। এটা আমার ব্যক্তিগত মতামত। এইবার মোহনবাগান সমর্থকরা এটা নিয়ে লাফালাফি করছে, বলে না হেরে গেলে অজুহাত আসে। অজুহাত সবারই আসে। আজকে ভালপুইয়া খেলছে, ভালপুইয়া কি একা হারিয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে? কারুর কি এরকম মনে হয় নাকি ভিডিও যারা দেখছে? আমার তো মনে হয় না যে ভালপুইয়া একা হারিয়ে দিয়েছে। তো হেরে গেলে অজুহাত সবাইকে দিতে হয় কম বেশি, এটা প্রত্যেকে ভুলে যায়। বাট সিচুয়েশান তো মাঝে মাঝে এদিক ওদিক ঘুরে যায়। তো সেই জায়গায় এই মুহূর্তে এখন অনেককেই সেই জায়গায় অজুহাতটা দিতে হচ্ছে, ভালপুইয়ার অজুহাতটা। ভালপুইয়া না খেললে নাকি মোহনবাগান দারুণ খেলতো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, পুরো ম্যাচ যদি আমরা দেখি, বাদিক চ্যানেলটা যেটা রয়েছে মোহনবাগানের, অর্থাৎ মুম্বাইয়ের ডান দিক, সে রাইট ব্যাকে খেলছিল ভালপুইয়া। সেটা রবসান রবিনো হোক, ডিমি পেট্রাডস হোক, লিস্টন কোলাস হোক, যখন সুভাশিস বোস হোক, এই চারজনই মূলত বাদিক থেকে অ্যাটাক করার চেষ্টা করেছে। যখন যে প্লেয়ারই হোক, প্রত্যেককেই কিন্তু আমি বলবো দায়িত্ব সহকারে কালকে আটকেছে ম্যাচে। আমি যদি খুব ভুল না হই, মোটামুটি 100 মিনিটের মানে অ্যাডেড টাইম নিয়ে আমি বললাম, 100 মিনিটের খেলাতে কিন্তু আমার মনে হয় একবারই রবসান রবিনো শুধুমাত্র ভালপুইয়াকে টপকে সামনের দিকে চলে গেছিল। এছাড়া প্রতিটা প্লেয়ারকেই কিন্তু ভালপুইয়া আটকে দিয়েছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কালকে সার্জিও অলিভেরার ট্যাকটিক্স নিয়ে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি ম্যাচের রিভিউ করেছিলাম। খুব শর্ট টাইমে হালকা হালকা করে ছুঁয়ে গেছিলাম যে আমরা শেষ দুটো ম্যাচেই কিন্তু সার্জিও অলিভেরার ট্যাকটিক্সে ভুল দেখেছি। এবং সার্জিও অলিভেরা এই যে টিমটা, স্বপ্নের মতো টিম ভাই, সবাই স্টার, বিদেশিরা সবাই সাকসেসফুল বিদেশি ইন ইন্ডিয়ান সুপার লিগ। ইন্ডিয়ান প্লেয়াররা সবাই মানে সিজন ক্যাম্পেনার, বছরের পর বছর ইন্ডিয়ান সুপার লিগ খেলছে, বছরের পর বছর মোহনবাগানে খেলছে, সব স্টার প্লেয়ার প্রতিটা পজিশনে। এবং বিভিন্ন প্লেয়াররা বেঞ্চে বসে বসে বেঞ্চ ওয়ার্মার হয়ে গেছে। লাইক সাহাল আব্দুল সামাদ তো এই সিজনে এখন অব্দি বেঞ্চ ওয়ার্মারদের লিস্টে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে 1 নম্বরে থাকবে। এই হচ্ছে প্রথম কথা। এবার যেটা আমার বক্তব্য, এই সার্জিও অলিভেরা এই ট্যাকটিক্যাল মিস্টেক মুম্বাই ম্যাচে আমরা দেখেছিলাম, যেখানে সবাই বুঝতে পারছে যে টম অ্যালডার্টকে তুলে নিয়ে সেইখানে সামনের দিকের প্লেয়ার, অ্যাটাকের প্লেয়ারকে নামানো দরকার, সেইটা কিন্তু করেনি সার্জিও অলিভেরা। এবং ম্যাচের একদম 85 মিনিটের পরে ট্রিপল চেঞ্জ আনে, যে চেঞ্জটা মানে প্লেয়াররা তো চেঞ্জ হয়ে এসে তারপরে প্লেয়ারদেরকে ম্যাচের যে পেস, যে গতিতে খেলাটা হচ্ছে, সেই পেসের সাথে ম্যাচ করতে 2-4 মিনিট সময় লাগে। তো ওই সময় যে চেঞ্জটা এনেছিল ব্যাঙ্গালোর ম্যাচে, সেইখানে খুব একটা কাজে লাগেনি। এবং কালকেও বারংবার কিন্তু বাজে গেম রিডিং আমরা কিন্তু দেখতে পেয়েছি সার্জিও অলিভেরা, যে যেখানে সুভাশিস বোস বাদিক থেকে চলছে না, না ডিফেন্সিভলি চলছে, না এটাকে খুব একটা হেল্প করতে পারছে,
সেই জায়গায় কেন শুভাশিস বোসকে তুলে সেই জায়গাতে অভিষেক সিংকে এনে ডান দিকে রাইট ব্যাকে আমায় রানাওয়াডেকে নামানো হবে না? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। যেখানে যেখানে ডিমি পেট্রাডসের মতো একজন প্লেয়ার সারা মাঠ রাখাল ছেলের মতো গরু নিয়ে চড়ে বেড়াচ্ছে, রাখাল ছেলে যেরকম গরু নিয়ে চড়ে বেড়ায়, ডিমি পেট্রাডস সেরকম বল নিয়ে সারা মাঠ চড়ে বেড়াচ্ছে। বাট মানে একটা প্লেয়ার, একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, সে মানে 90 মিনিটে একটাই বল তৈরি করতে পেরেছিল, যেটা জেসন কামিংসের মাথায় দেয়, জেসন কামিংস হেড করে এবং সেই বলটা লাচেম্পা সেভ দেয়। তাছাড়া তার কন্ট্রিবিউশন কালকের ম্যাচে বিগ জিরো। এবং ছোটোখাটো টিম আমি বলবো না, আমি বলবো মুম্বাই ব্যাঙ্গালোরের থেকে কিছুটা কম শক্তিশালী দলের এগেনস্টে পারফরমেন্স করে এই মুহূর্তে কিন্তু দলে রয়েছে এই বিদেশিরা। এবং সেইখানেও কিন্তু একটা ভুল কোচের সার্জিও ওলিভেরা, কেন সেই জায়গাতে সাহাল আব্দুল সামাদ আগে থেকে আসবে না? লিস্টান কোলাসও যখন বারবার ধরা পড়ে যাচ্ছে সেই জায়গায় কেন আগে মনবীর সিং আসবে না? এতগুলো ট্যাকটিক্যাল ব্লান্ডার, এই ব্লান্ডারগুলো যদি ইস্টবেঙ্গলের কোচ অস্কার করতো, বা এর আগে ইস্টবেঙ্গলের যে কোচরাই করেছে, যখনই করেছে, আমি দেখেছি বাংলার এই যে মিডিয়া, আমাদের স্পেশালি বেঙ্গলের মিডিয়া, তারা কিন্তু একদম ছেকে ধরে, ভাই কোচকে সরিয়ে দিতে হবে, বাজে কোচ চলবে না। জানি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ব্যাপারটা শুধুমাত্র মাঠের খেলা নয়, মাঠের বাইরেও পিছনের অনেক খেলা থাকে, অনেকের অনেক স্বার্থসিদ্ধির ব্যাপার থাকে, সেই জন্য পিছন থেকে অনেকে অনেক খেলা করায়। কিন্তু মোহনবাগানের এই যে কোচ সার্জিও ওলিভেরার এক জঘন্য গেম রিডিং, থার্ড ক্লাস গেম রিডিং সার্জিও ওলিভেরার লাস্ট দুটো ম্যাচ জঘন্য। কালকে যেভাবে চেঞ্জগুলো করেছে, মানে আমি দীপক টাংরির চেঞ্জটা বুঝতে পারলাম না। অনিরুদ্ধ থাপাকে তুলে নিল, যেখানে অনিরুদ্ধ থাপাকে তুলে নিয়ে যেখানে টিম এক গোলে তখন পিছিয়ে রয়েছে, অনিরুদ্ধ থাপাকে তুলে নেওয়া মানে অনিরুদ্ধ থাপা বক্স টু বক্স যেতে পারছে না, খুব একটা ফর্মে থাকতে পারছে না, ভালো খেলতে পারছে না। হ্যাঁ, প্রথম 3-4 ম্যাচ যেরকম খেলেছিল, শেষ দুটো ম্যাচে কিন্তু অনিরুদ্ধ থাপাকে অতটাও ভালো লাগেনি। মানে 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 কঠিন অপোনেন্টের এগেনস্টে, বা আমি বলবো ভালো কোয়ালিটি মিডফিল্ডের এগেনস্টে কিন্তু অনিরুদ্ধ থাপাকে শেষ দুটো ম্যাচে খুবই মানে মানে কি বলবো বেসিক লেগেছে, খুব সাধারণ মানের লেগেছে। তো সেই জায়গায় দীপক টাংরিকে নামালো, দীপক টাংরি নেবেই একটা ইয়েলো কার্ড, তারপর দীপক টাংরিকে তুলে ম্যাচে এমন সময় সাহাল আব্দুল সামাদকে আনছে, মানে যেখানে সাহাল আব্দুল সামাদের ওই গেম মানে ম্যাচের পেসটা ধরতে ধরতেই সময় পেরিয়ে যাবে। খুব অদ্ভুত। এই ভুলগুলোই যদি অস্কার করতো মিডিয়া, ওকে ভাই ও চাকরি খেয়ে নিত। বা কার্লোস কোয়াদ্রাদ এর আগে যখন করেছে, বা স্টিফেন কনস্ট্যান্টাইন যখন করেছে, মানে ইস্টবেঙ্গল আমি দেখেছি ইস্টবেঙ্গলের কোনো কোচরা ভুল করলে পুরো মিডিয়া চেপে ধরে। মোহনবাগানের কোনো মানে একটা কোচরা করলে তাকে একটা মানে একটা কি বলবো একটা সুযোগ দেওয়া। আমার মনে হয় মোহনবাগানের কোচদেরকে আরো বেশি করে ক্রিটিসাইজ করা উচিত, কারণ মোহনবাগান সুপার জায়ান্টের এই টিমটা অনেক অনেক বেটার, অনেক বেটার। এবার আমি আরো আরেকটা জায়গাতে আসবো। কালকের ম্যাচের স্ট্যাটস দেখে অনেকেই দেখতে পাচ্ছি যে মানে একদম বলছে ভাই আমরাই খেলেছি, আমরা গোল করতে পারিনি। এবার ব্যাপারটা হচ্ছে, তোমরা যদি ইস্টবেঙ্গল আর গোয়া ম্যাচটা দেখো, সেই ম্যাচটাতে কিন্তু ইস্টবেঙ্গল এরকম সেকেন্ড হাফটা শুধু অ্যাটাক করে গেছিল, গোয়া ডিফেন্স করে ম্যাচটা বার করেছে। ম্যাচের পর আমি গোয়ার প্রশংসা করেছিলাম, ইস্টবেঙ্গলের সমালোচনা করেছিলাম। এই ক্ষেত্রেও আমি মুম্বাইয়ের প্রশংসা করব এবং মোহনবাগানের সমালোচনা করব। ভাই তুমি 100টা শট অন টার্গেট রেখে যদি একটাও না গোল করতে পারো, আর অপোনেন্ট যদি একটাই শট অন টার্গেট রেখে একটাই গোল করে ফেলে, তাহলে অপোনেন্ট 3 পয়েন্ট পাবে, তুমি পাবে না। তুমি 17টা কর্নার কালকে পেয়েছো, তুমি যদি 70টা কর্নার পেয়ে গোল না করতে পারো, অপোনেন্ট যদি একটা কর্নার পেয়ে গোল করে ফেলে, তাহলে 3 পয়েন্ট অপোনেন্ট পাবে। তো কর্নার পাওয়াটা মানে সব কিছু নয়, প্রেশার রাখাটা, প্রচুর বেশি পাস খেলেছে মোহনবাগান, পজিশন বেশি রেখেছে, সব কিছু মোহনবাগান জয়েন করেছে, গোল করতে পারেনি। এবং আরও একটা জিনিস বলি, যারা ছাগলের তৃতীয় সন্তানের মতো লাফাচ্ছিল তাদেরকে একটু আমি রিমাইন্ডার দিয়ে দিই যে শেষ 4টে ম্যাচে মোহনবাগান 10টা গোল করেছে। এবার যদি এই রেশিওটা দেখা হয় কোনো টিমের ক্ষেত্রে, যে সেই টিম সে মানে যে কোনো টিমই 4টে ম্যাচে যদি 10টা গোল করে, তাহলে বলা হয় যে সেই টিমের অ্যাটাকিং লাইন আপ ভালো খেলছে। তাহলে আমাদেরকে কিন্তু এইটা মাথায় রাখতে হবে, মোহনবাগান মহাবাডার এগেনস্টে 5 গোল করেছে, মোহনবাগান উড়িষ্যার এগেনস্টে 5 গোল করেছে, এবং লাস্ট দুটো ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু কোনো গোলই করতে পারেনি। বোঝা গেল ব্যাপারটা? শেষ 4 ম্যাচে 10 গোল, কিন্তু লাস্ট দুটো ম্যাচে কোয়ালিটি অপোনেন্টের এগেনস্টে কিন্তু 0 গোল, কোয়ালিটি ডিফেন্স লাইনের এগেনস্টে কিন্তু 0 গোল। এবং এইটা হচ্ছে পিটার ক্র্যাটকির ছেলেরা, আমি জানি না ওরা এই স্ট্র্যাটেজিতে কত দূর কি করতে পারবে, তবে লাস্ট দুটো ম্যাচ আমি দেখলাম মুম্বাইয়ের গোল কিন্তু ওরা 1 গোলের মার্জিনে দুটো ম্যাচ জিতলো। ওরা ইন্টারকাশিকে 2-1 হারালো, কালকে সুপার জায়ান্টকে ওরা 1-0 হারালো। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে
ওই এক গোলের লিডটাকে ধরে রাখা আর প্রেশার অ্যাবজর্ভ করার যে ব্যাপারটা পেরেরা ডিয়াজ উঠে যাওয়ার পরে, এটা আমি এর আগেও আমার ভিডিওতে মেনশন করেছি, এটা তো ক্রেডিট গোস টু মুম্বাই সিটি এফসি। ডেফিনেটলি ভাই, ওরা ক্রেডিট ডিজার্ভ করে। ওই প্রেশারটাকে অ্যাবজর্ভ করে ওরা গোল খায়নি, এবং ওদের যে ডিফেন্সিভ শেপটাকে ওরা সুন্দরভাবে মেনটেন করে গেছে, প্লেয়ার হচ্ছে জনি কাউকো, দেখিয়ে দিয়েছে যতক্ষণ মাঠে ছিল কালকে, কোয়ালিটি দেখিয়ে দিয়েছে জনি কাউকো যে ভাই এটা হচ্ছে একটা ডিফেন্সিভ মিডফিল্ডারের কোয়ালিটি। আপুইয়া থাপাকে খুব সাধারণ মানের লাগছিল, আর যেখানটাতে গোল খেয়েছে জনি কাউকো পাস থেকে, তোমরা যদি দেখো বাদিকে আলবার্তো এবং মেহতাব চলে গেছে, সেন্টার ব্যাকের জায়গাতে অভিষেক এবং আপুইয়া দাঁড়িয়েছিল। অভিষেক আপুইয়া দুজনে কেউই সেন্টার ব্যাকের প্লেয়ার নয়, অর্থাৎ তারা ঠিক সময় ঠিক পজিশনে ছিল না। জনি কাউকোকেও ক্লোজ ডাউন করতে পারেনি, পেরেরা ডিয়াজকেও ট্যাকেল করে ওখানে ক্লোজ ডাউন করতে পারেনি, এবং তারা দুজনেই ফাঁকা, দুজনে 3টে স্কোয়ার পাস খেলেছে। ছাংতে থেকে তোমার পেরেরা ডিয়াজ থেকে জনি কাউকো থেকে সামনের দিকে পাস, সেখান থেকে নাউফলের ফিনিশ। তো এইটা একটা জিনিস মাথায় রাখতে হবে, সার্জিও ওলিভেরা এই বড় টিমের বড় কোচ, এবং সার্জিও ওলিভেরার জঘন্য থার্ড ক্লাস গেম রিডিং ছিল কালকে ম্যাচে এবং তার আগের দিনের দুটো ম্যাচে। কালকে বিশাল কাইত না থাকলে 2 গোল থেকে 3 গোলে কালকে মোহনবাগান হারতো। আর এবং আমি একটা জিনিস বলবো, সত্যি কথা বলার চেষ্টা করো, যখন টিম ভালো খেলবে আমার মনে হয় মিডিয়ার একটু সেটাই বলা উচিত, কারণ ইস্টবেঙ্গল খারাপ খেললে ইস্টবেঙ্গলের টিম খারাপ, অবশ্যই খারাপ। কালকে রবসানের কি পারফরমেন্স ছিল, বাদিক থেকে উইং নিয়ে উঠে যাওয়া, আটকে যাওয়ার থেকে কি ছিল? মিগুয়েলকে যে বারবার টার্গেট করা হয়েছে, মিগুয়েলেরও খারাপ গেছে শেষ 2-3টে ম্যাচ, আমি মানছি তো, আমি বলেছি আমার ভিডিওতে। একদিকের কথা ওয়ান ওয়ে ট্রাফিক বলি না, আমি সমর্থক একটা টিমের হতে পারি, তবে খেলাটা মনে হয় অনেকের থেকেই বেশি বুঝি, এটা মনে হয়, অন্তত আমার ভিডিওগুলো দেখলে অনেকেরই মনে হয়, শুধু আমার একার মনে হয় না। এনিওয়ে, তো রবসানের কি পারফরমেন্স ছিল? রবসান ওই একটা ম্যাচে ওই একটা টিমের এগেনস্টে যেখানে 5টা গোল হয়েছে সেখানে 2টো গোল করেছিল। তাছাড়া ইন্ডিয়ান সুপার লিগে এখন অব্দি কি পারফরমেন্স? মিগুয়েলের পারফরমেন্স আমি যদি বলছি না যে একদম আউটস্ট্যান্ডিং, কালকে জেমি ম্যাকলারেনের কি পারফরমেন্স শেষ 2টো ম্যাচে, ভালো 2টো ডিফেন্স লাইনের এগেনস্টে কি পারফরমেন্স? 4 ম্যাচে 7 গোল ছিল, এখন 6 ম্যাচে 7 গোল। কি পারফরমেন্সটা কোথায়? ডিমি পেট্রাডস নিয়ে আমি কিছু বলবো না, ফ্যান ফেভারিট প্লেয়ার, ওই তো বললাম, শুরুতেই বললাম, রাখাল বালক যেরকম মাঠের মধ্যে ঘুরে বেড়ায়, গরুকে ঘাস খাওয়ায়, সেরকম ঘুরে বেড়াচ্ছিল বল নিয়ে। আর কি করতে চাইছিল আমি বুঝতে পারিনি ভাই, কি করতে চাইছিল আমি সত্যি বুঝতে পারিনি। ঠিক আছে, কালকে বিশাল খুব ভালো, মেহতাবও কালকে ভালো খেলেছে। আমি বলবো মেহতাব, নিশ্চয়ই তোমাদের মনে আছে শান্তের যেটা দ্বিতীয় শট বিশালের হাতে লেগে তোমার বলটা কিন্তু কি বলে গোলের দিকে চলে যাচ্ছিল, সেই বলটাকে কিন্তু ওখানে মেহতাব কিন্তু ক্লিয়ার করে, ওখান থেকে ক্লিয়ার করে আকাশ মিশ্রা চলে গেছিলো হেড করতে। তো মেহতাবের একটা মানে আমি বলবো জায়গা রয়েছে, এবং অল ওভার মোহনবাগান টিমটা ভালো হলেও লিগ জমে গেল, লিগ ওপেন হয়ে গেল। এই মুহূর্তে ফেভারিট জায়গায় 3টে টিমই রয়ে গেল, 3টে টিমই একই জায়গায়। আমি বলবো পয়েন্টের হয়তো ডিফারেন্স রয়েছে, সেটা জামশেদপুর, মোহনবাগান এবং মুম্বাই। আশা এখনও থাকবে গোয়া, ব্যাঙ্গালোর এবং ইস্টবেঙ্গলে, তবে তাদের নিজেদের ম্যাচগুলো জিততে হবে, সেটা আলাদা ব্যাপার, আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তবে এই মুহূর্তে লিগের যা অবস্থা, টিমের যা পারফরমেন্স মোহনবাগান সুপার জায়ান্টের, আগামী দিনে অনেক টিমই কিন্তু তাদেরকে চাপ দেবে, এটুকুই বলবো। থ্যাংক ইউ সো মাচ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। বুঝতে পারলে যে ট্রোল করলাম না, কালকেও ট্রোল করিনি, ট্রোল করার মতো আমার মনে হয় না প্রয়োজনীয়তা রয়েছে এই মুহূর্তে। ট্রোল করার মতো প্রয়োজনীয়তা যখন তৈরি হবে, যদি ইস্টবেঙ্গল হারায় মোহনবাগানকে, তখন ট্রোল করবো, তাছাড়া আমি ট্রোল করি না। খেলা নিয়ে বেসিক আইডিয়াটা তো রয়েছে, যেটা অনেকের মধ্যে নেই, যারা ফেসবুকে ভিডিও বানায় ছাপড়িগিরি করে সেই ছাপড়িগুলোর এই আইডিয়াগুলো নেই। এনিওয়ে, সবাই সাবস্ক্রাইব করো এবং তোমাদের মূল্যবান কমেন্টগুলো ডেফিনেটলি লিখো, আমি কমেন্টগুলো পড়বো এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো। এখনের মতো সকলকে টাটা।